আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। তোমাদের সামনে 17 তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা। আমরা একটা সাজেশন সিরিজ করতেছিলাম। সেই সিরিজের অংশ হিসেবে আমরা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 6টা হলো সাজেশন দিছি। যারা দেখো না তারা অবশ্যই ব্রাদার সাজেশন ইউটিউব চ্যানেল অথবা আমাদের ব্রাদার সাজেশন পেজ থেকে দেখে নিবা। আর আজকে আমরা লাস্ট তোমাদের ইংলিশ এবং জিকে এই সাজেশনটা দিচ্ছি। ঠিক আছে? যে ইংলিশ থেকে যদি আমরা বলি, দেখো ইংলিশের যে সাজেশনটা আছে, ইংলিশ থেকে 15 নম্বর আসে। ঠিক আছে, আমরা সবাই জানি ইংলিশ থেকে 15 নম্বর আসে। এই 15 নম্বর তোমার কিন্তু গেম চেঞ্জার হতে পারে। যেমন তোমার তাহমিদ ভাইয়ের কথা যদি বলি, তখন তো তাহমিদ ভাইয়া প্রথম ফার্স্ট টাইমের ক্ষেত্রে এই ইংলিশের ক্ষেত্রে 5 প্লাস মাইনাস নাম্বার পাইছিল। সেটাই সেকেন্ড টাইমে যায় সে হলো 12 প্লাস মাইনাস নাম্বার পাইছে। তাহলে দেখো, ফার্স্ট টাইমে জাস্ট খালি ইংলিশে খারাপ করার কারণে সে চান্সটা মিস করছে। সেকেন্ড টাইমে যায় ইংলিশে ভালো করার কারণে সে হলো কি ময়মনসিংহ মেডিকেল করতেছে। তাহলে আমি যেটা বলতেছিলাম, তোমার গেম চেঞ্জার কিন্তু এটা, কারণ বায়োলজিতেও ফার্স্ট টাইম যেরকম পাইছিল সেকেন্ড টাইমও খুব বেশি চেঞ্জ করতে পারে নাই। ফিজিক্সের ক্ষেত্রে হয়তো দুই একটু এদিক সেদিক হয়েছে, কেমিস্ট্রির ক্ষেত্রে ওরকমই ছিল। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে যে আমরা যে পরিমাণ এক্সপেক্টেড নাম্বার থাকে ওটা কিন্তু আমরা সেম পরিমাণেই থাকে। কিন্তু তোমাকে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে কি এই তোমার জিকে আর ইংলিশটা। যে জিকে ইংলিশের ক্ষেত্রে দেখো, আমি কিছু টপিক তোমাদের দিছি, যে 5 স্টার টপিক কিছু দিতেছি, যে ইনশাল্লাহ আমার বিশ্বাস তুমি যদি ইংলিশের প্র্যাকটিস তোমার যদি থাকে, বেসিক নলেজ যদি থাকে, আমি বিশ্বাস করি তুমি ইংলিশে 10-12 প্লাস তুমি নাম্বার ইনশাল্লাহ তুলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি ভাইয়া, যে কি কি টপিক পড়লে আমি মাস্ট ইংরেজিতে অ্যাটলিস্ট 10 প্লাস নাম্বার পাইতে পারবো? দেখো ভাইয়া যতটুকু বলতেছে এতটুকু যদি দেখতে পারো, ঠিক আছে, মোটামুটি বিশ্বাস রাখতে পারো ইনশাল্লাহ 10 প্লাস মার্ক তোমার, যদি তোমার বেসিক ঠিক থাকে ইনশাল্লাহ। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা সব সময় প্রশ্ন আসে, সেটা হলো ভাইয়া প্রিপোজিশন, বা আমরা ইংলিশে অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন প্রেপোজিশন। তো এই প্রিপোজিশন বা প্রেপোজিশন এটা তোমাকে পারতেই হবে। এখন তুমি কি তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে একটা বড় বক্স আছে 10 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, 16 পৃষ্ঠার, এটা কি পড়বা? না, এগুলো পড়ার কোনো দরকার নাই। তাহলে তুমি শেষ মুহূর্তে কি করবা? শেষ মুহূর্তে তুমি কি একটু বেসিক প্রিপোজিশন যে আছে, যে কোন জায়গায় অন হয়, ছোট জায়গার ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, বড় জায়গার ক্ষেত্রে কি হয়, ভেতর প্রবেশ করলে কি হয়, আমরা যে বেসিক যে প্রিপোজিশন গুলো পড়ছি এগুলো একটু দেখে রাখবা। তারপরে কি আছে, ডাইরিয়া কিছু প্রিপোজিশন আছে। অতিরিক্ত খেয়ে মারা গেলে কি হয়, ঠিক আছে, কেউ যদি হলো অতিরঞ্জিত করে মারা যায়, কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠিক আছে, কেউ যদি হলো মানে ধরো হলো অন্য কোনো ভাবে মারা যায়। তো এই যে বিভিন্ন ভাবে মারা যাচ্ছে, দুর্ভিক্ষ মারা যায়, ঠিক আছে, তো এই ডায়ের যে বিভিন্ন প্রিপোজিশন আছে এটা একটু দেখে রাখবা। আরেকটা রিসেন্টলি একটু স্মার্ট একটা প্রিপোজিশন আছে, সেটা হলো নো প্রিপোজিশন, যে কোন কোন শব্দের পরে কখনোই প্রিপোজিশন বসে না। এটা যদি দেখাই তোমাদের, আমি একটা নেমোনিক বলি, এটা হলো ডিপ। ডিপ দিয়ে মনে রাখতে পারি, ডিপ কোনো ওয়ার্ড না। ডি দিয়ে হলো ডিসকাস, ঠিক আছে, ই দিয়ে হলো এন্টার, ঠিক আছে, ই দিয়ে হলো এমফেসিস, ঠিক আছে, আর পি দিয়ে হলো পেইন্ট। এই 4টা ওয়ার্ডের পর কখনোই প্রিপোজিশন বসে না। এর মধ্যে এন্টারটা প্রায় 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 হলো আসে। যেমন আমরা অনেক সময় বলে ফেলি এন্টার্ড ইনটু দ্য রুম, না, এন্টার এন্টার ইনটু দ্য রুম না, এন্টার দ্য রুম। ঠিক আছে, এন্টারের পরে তাহলে কি হবে? নো প্রিপোজিশন হবে। ঠিক আছে, এটা বিসিএস প্রশ্ন আসছে, পেইন্টের পরে কি, পেইন্টের পরে কি হবে? নো প্রিপোজিশন হবে। তাইলে এই 4টা ওয়ার্ডের পর কি হয়? আমাদের নো প্রিপোজিশন হয়। ঠিক আছে, এটা একটু স্মার্ট ইংলিশে আসে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসো আরেকটা স্মার্ট ইংলিশ যেটা আসে বর্তমানে বিসিএস এ প্রায় আসতেছে, সেটা আদার ওয়ার্ডস ইউজড এজ এ প্রিপোজিশন। ঠিক আছে, যেমন কি শব্দের মধ্যে কি আছে, ধরো হলো আছে রিগার্ডিং। রিগার্ডিং রিগার্ডিং এর নিচে হলো কি দেওয়া আছে, একটা দাগ দিয়া বলছে এটা কি হিসেবে কাজ করছে। এই রিগার্ডিংটা অনেক সময় অ্যাবাউট এর মতো কাজ করে, তাহলে এই রিগার্ডিংটা তখন কি হয়? প্রিপোজিশন হিসেবে কাজ করে। তাহলে আমি একটা মজার ট্রিক্স বলি, যে কখনো যদি তুমি পাও এরকম যে অপশনে একটা অদ্ভুত একটা ওয়ার্ড আছে যেটা নরমালি প্রিপোজিশন না, কিন্তু অপশনে, ঠিক আছে, অপশন গুলাতে তোমার প্রিপোজিশন আছে, তুমি প্রথমে খুঁজে দেখবা যে ওটা প্রিপোজিশনের সাথে কোনো অর্থ দেয় কিনা। যদি দেয় তাহলে তুমি ওটা কি প্রিপোজিশন দেখাবা, মানে এটা একটা কিপা বুদ্ধি। ঠিক আছে, এটা অনেক সময় ফলো করলে হয়ে যায়। ঠিক আছে, ধরো তোমার কি আছে, আরেকটা বিশেষ প্রশ্ন আসছে ফলোইং দিয়া। ফলোইং ফলোইং যে আছে, তো ফলোইং তো আমরা জানি নরমালি কি প্রিপোজিশন না, কিন্তু এর নিচে রাখতে অপশনে কি আছে, প্রিপোজিশন আছে। তুমি একটু স্ক্রুটিনাইজ করে দিবা। আর তোমার কি মনে হয় এরকম তোমাকে কখনো দিবে অবের নিচে রাখ দিয়ে বলবে এটা কি প্রিপোজিশন কিনা, এটা পরীক্ষায় আসবে কোনোদিন না। তার মানে অন্য ভিন্ন কোনো ওয়ার্ড যদি থাকে, ওই ওয়ার্ডের নিচে যদি প্রিপোজিশন থাকে, তুমি একটু মিলায় দেখবা যে কোনো ধরনের প্রিপোজিশনের সাথে কানেকশন আছে কিনা তার। ঠিক আছে, এইটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। আমি যে ট্রিক্স গুলো বললাম, এই ট্রিক্স যদি পড়ো, ইয়ার প্রিপোজিশন থেকে অ্যাটলিস্ট 2টা প্রশ্ন আসবে। ঠিক আছে, আর তুমি যদি ভালো মতো ফলো করো, আমার বিশ্বাস 2টা প্রশ্ন তুমি পারবা। ওকে, আচ্ছা, 2 নম্বর কি, যেখান থেকে প্রশ্ন আসে সেটা হলো বয়স। ঠিক আছে, তোমরা যারা আমার বয়সের ক্লাস করছো, ঠিক আছে, তোমরা জানো ভাইয়া মাত্র 3টা রুলস দিয়া, কোনো রুলস না, মানে 3টা কথা দিয়া হলো কি বয়স পড়াইছে, ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে কি পড়বো ভাইয়া? ডাব্লিউএস প্রশ্ন, যত যত বয়স থেকে প্রশ্ন আসছে এর 90% প্রশ্ন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আসছে। সো ডাব্লিউএস ওয়ার্ড তো অবশ্যই দেখে দেবা। আচ্ছা, এরপর আর কি আসছে, আর বাকি 10%-এর মধ্যে প্রায় 9% প্রশ্ন আসছে ইম্পারেটিভ থেকে। ঠিক আছে, তাহলে এই 2টা টপিক পড়লে 99% কভার হয়ে যায়, আর বাকি 1% প্রশ্ন বাকিগুলো দিয়ে আসছে। তাহলে তোমাকে অবশ্যই ডাব্লিউএস প্রশ্ন এবং ইম্পারেটিভ এই 2টা অবশ্যই পড়ে যেতে হবে। ওকে, তারপর 3 নম্বর কি আছে, স্পেলিং। বাই স্পেলিং যদি না করে যাও, ঠিক আছে, আমার সময় স্পেলিং আসছিল 2টা, ঠিক আছে, মাঝে মাঝে স্পেলিং থেকে 3টা 4টা পর্যন্ত প্রশ্ন চলে আসে।
স্পেলিং তোমাকে পড়ে যেতেই হবে। স্পেলিং পড়ার ক্ষেত্রে আমি বলছি যে এজ ইউজুয়াল না পড়া তুমি একটু ভিন্ন মতো স্পেলিংটা পড়বা। ধরো কর্নেল তুমি যদি বানান করো কর্নেল CORNEL, তাহলে কিন্তু বানানটা হলো না। তাহলে এইটা হলো কি কলোনেল। ঠিক আছে, তোমাকে পড়তে হবে পরীক্ষা পারার জন্য। পরীক্ষা পারার পর তুমি অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনে যাবা। এখন আপাতত অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনে তোমার যাওয়ার দরকার নেই। আমি যেমন ভাইগা ভাইগা পড়তাম ডায়ার হো ইয়া, আমি এইভাবে পড়তাম ডায়ার হো ইয়া মানে ডায়রিয়া। সাইকোলজিক্যাল পি সাইকোলজিক্যাল, ঠিক আছে, এরকম পিটা হলো কি নিয়ে পড়বো, আমি একটু ট্রিক্স নিয়ে পড়বো তাহলে হবে। আর ভাইয়া একটা ট্রিক্স দিছে, ঠিক আছে, এই ট্রিক্সের একটা ভিডিও আমি আপলোড দিয়ে দেবো আজকে ইনশাল্লাহ। ঠিক আছে, একদম শর্টলি মানে অপশন দেখা যদি আনকমন একটা হলো স্পেলিং চলে আসে তারপর কিভাবে আমরা পারতে পারি। ঠিক আছে, এটা একটা ট্রিক্স ইনশাল্লাহ আজকে দিয়ে দিব। ওকে, আচ্ছা, তারপর চলো শিখেছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, যেটা না পড়ে পরীক্ষার হলে যাবা না, ইংলিশ সেই ভালো করবা, শুধুমাত্র পার্শ্ব স্পিচটা যে পড়ে যাবা। পার্শ্ব স্পিচ থেকেই 4টা 5টা পর্যন্ত প্রশ্ন আসে, শুধু পার্শ্ব স্পিচ থেকে। আমি বলতে পারবো ভাই পার্শ্ব স্পিচের মধ্যে কি আছে, পার্শ্ব স্পিচ থেকে আমি একটু ভাগাই দিচ্ছি কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। সবার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা নাউন। নাউন থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে। নাউন ছাড়া কোনো দিনও কোনো অ্যাডমিশন টেস্টের পরীক্ষা হতে পারে না। তার মানে নাউন থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, নাউন থেকে প্রশ্ন আসবে, কিন্তু নাউনটা একটু বড়। কি আছে নাউনের সাথে সাথে কি আছে, নাম্বার এবং জেন্ডার। অবশ্যই অবশ্যই তোমাকে, আমি আবারও বলতেছি, অবশ্যই অবশ্যই তোমাকে নাম্বার আর জেন্ডার পরে যেতে হবে। নাম্বারের মধ্যে কি আছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এটা যত বেশি ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে যারা সিঙ্গুলার আর প্লুরালে সেম থাকে, এই ওয়ার্ডগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবা। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর জেন্ডার, মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার তো আছে। কিছু জেন্ডার আছে কমন জেন্ডার, এটা তুমি অবশ্যই অবশ্যই দেখে যাবা। কিছু জেন্ডার আছে কমন জেন্ডার, চিলড্রেন, চিলড্রেন ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, কমন জেন্ডার। তাহলে এরকম কমন জেন্ডার গুলো তুমি অবশ্যই দেখে যাবা। আর কিছু জেন্ডার একবার কি বলে তোমাদের মেডিকেল আসছিল, ধরো হলো কি ডেথ, ডেথ মানে যেগুলো সাহসী জিনিস, ঠিক আছে, ছেলে বা সাহসী জিনিস যেগুলো, এগুলো কি হয়, এগুলো হলো মাস্কুলিন জেন্ডার। আর একটু হলো ভালোবাসার জিনিস, ঠিক আছে, দেশ বা আর্দ্রতা বা কি বলবো এটা মানে নরম, ঠিক আছে, কোমলতা, এগুলো কিন্তু ফেমিনিন জেন্ডার। ঠিক আছে, ধরো তো বাংলাদেশ, এটা একটু ফেমিনিন জেন্ডার। ঠিক আছে, বা মুন, চাঁদ, চাঁদ কিন্তু মেয়েদের সাথে যায়, ঠিক আছে, একটু নরম প্রকৃতির, তাহলে এটা হলো কি ফেমিনিন জেন্ডার। ডেথ, ঠিক আছে, মানুষের মৃত্যু, এটা একটা সাহসী জিনিস। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা কি মাস্কুলিন জেন্ডার। এটা কিন্তু কি আসছে, মেডিকেল প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো দেখে রাখবা। আর নাউন থেকে আরেকটা জিনিস আছে যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো প্লুরাল ফর্ম হয় না, আনকাউন্টেবল নাউনের সাথে কোনো ধরনের কি হয় না, প্লুরাল ফর্ম হয় না। এটা দিয়েই কয়েকবার মেডিকেল প্রশ্ন আসছে, এটা অবশ্যই দেখে রাখবা। তারপর চলে আসো প্রোনাউন। প্রোনাউন থেকে লাস্ট কয়েকবার প্রশ্ন আসছে, প্রোনাউনের যে প্রকারভেদগুলো আছে, কোনটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, এটাই কয়েকবার আসছে। তাহমিদের সময় 2টা প্রশ্ন আসছে, এই শুধু রিলেটিভ প্রোনাউন দিয়ে আসছে। ঠিক আছে, আর একটা পার্সোনাল প্রোনাউন আসছে। তাহলে এই প্রোনাউনের যে 8টা প্রকারভেদ আছে, খালি জাস্ট উদাহরণগুলো পড়বা, অবশ্যই অবশ্যই প্রশ্ন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে কি অ্যাডজেক্টিভ থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসে। এখন ঝামেলা বাজে অ্যালয় নিয়া, অ্যালয় যুক্ত শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলি, কিন্তু যদি নাউনের সাথে অ্যালয় হয় সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন 2013 সালে একটা প্রশ্ন আসছিল হুমলি, এটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? তাহলে দেখো হুমলি দেখে অনেকে অ্যাডভার্ব জায়গায় ফেলছে না, হুম একটা নাউন, নাউনের সাথে অ্যালয় হলে তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ। আর আমরা জানি কি অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় হয় তখন সেটা অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসো বার। বার থেকে প্রশ্ন আসেই, ঠিক আছে, বার থেকে হলো মাঝখানে একটা বছরে বার থেকেই 4টা প্রশ্ন আসছে। ঠিক আছে, আমরা বলতেছি পার্শ্ব স্পিচ পড়লে 4টা 5টা প্রশ্ন তুমি পাবা, সেটা যেখান থেকে আসো। আচ্ছা, বার থেকে কি ভাইয়া নন ফাইনিট ভার্ব গুলো সবচেয়ে বেশি আসে। তা আমি বলি আইজিপি, আইজিপি মানে কি, যে আইজিপি বলে না পুলিশের আইজিপি আছে, আইডি ইনফিনিটিভ, জেরার পার্টিসিপল, জেরার পার্টিসিপল ইনফিনিটিভ, এই 3টা থেকে তুমি প্রশ্ন পাবাই একটা। ঠিক আছে, এই ইনফিনিটিভ, ইনফিনিটিভের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন স্মার্ট ইংলিশে বেয়ার ইনফিনিটিভ, মানে কিছু ইনফিনিটিভ আছে যেটাতে টু থাকে না। ঠিক আছে, ওই বেয়ার ইনফিনিটিভটা একটু দেখে রাখবা। তারপর জিরান পার্টিসিপল, জিরানটিকে কিন্তু ভার্বাল নাউন বলা হয়, মানে যে জিনিসটা নাউনের মতো করে কাজ করে। আর পার্টিসিপল অনেক অপশনে থাকে না, তখন অ্যাডজেক্টিভ থাকে, তাহলে পার্টিসিপলকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই আর বাকি আরেকটা ভার্ব অনেক সময় চলে আসে ইনট্রানজিটিভ বা ট্রানজিটিভ, যেটা অসমাপিকা ক্রিয়া, মানে ভার্বের পরে কি মানে তোমার অবজেক্টটা থাকবে না, সেটা হলো ইনট্রানজিটিভ। অনেক কিছু বলবে কিন্তু অবজেক্টটা বলবে না, মানে কি দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর তুমি পাবা না। ঠিক আছে, তার মানে ওটা তুমি পাচ্ছ না মানে কি, তখন তুমি মনে রাখবা এটা ইনট্রানজিটিভ। ঠিক আছে, আর ট্রানজিটিভ মানে হলো সমাপিকা ক্রিয়া, মানে তোমার এরপরে আমি ভাত খাই, আর আমি বললাম আমি ভাত খেয়ে কি করবো, নাচবো না খেলবো, এটা আমি জানলাম না, তাহলে এটা ইনট্রানজিটিভ। ঠিক আছে, এই তাহলে মোটামুটি পার্শ্ব স্পিচ আমি যতটুকু বলছি এতটুকু যদি তুমি দেখে যেতে পারো, তুমি শিওর থাকতে পারো যে 4-5টা প্রশ্ন তুমি পাবা, সেটা যেই নিয়ে হোক, নাউন নিয়ে হোক, প্রোনাউন নিয়ে হোক, অ্যাডজেক্টিভ নিয়ে হোক, ভার্ব নিয়ে হোক, অ্যাডভার্ব নিয়ে হোক, এইগুলোর মধ্যে থেকে আসে। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে আসো কি আসবো, এরপরে বলবো ট্রান্সলেশন প্রভাব। এটা মাঝে মাঝেই 1টা 2টা বা 3টা 4টা পর্যন্ত প্রশ্ন চলে আসে। ঠিক আছে, ট্রান্সলেশন বা প্রভাব অবশ্যই এটা দেখে রাখবা, বিশেষ করে কমন। আর যদি সময় কম থাকে শুধুমাত্র প্রিভিয়াস প্রশ্নগুলো দেখে দেবা। ওকে, আচ্ছা, তারপর চলে আসে কন্ডিশনাল। কন্ডিশনাল থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, অনেক সময় দেখবা কারেকশন হিসেবে প্রশ্ন চলে আসছে। ঠিক
ঠিক আছে, অবশ্যই দেখে রাখবা। তারপর চলো ন্যারেশন, খুবই সহজ একটা জিনিস, বাট একটু দেখে রাখবা। ভয়েসের সাথে ন্যারেশনটা একটু মিলাই পড়বা। ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন ঘটে, কিন্তু ভয়েসের ক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন ঘটে না, এটাই অনেক সময় ভুল বাজে। ওকে, আচ্ছা তারপর ইডিয়ম এন্ড ফ্রেজ। ইডিয়ম আর ফ্রেজ থেকে আমি যেটা বলি, ইংলিশ ওয়ার্ড গুলো দেখে দেবা, মানে তুমি আর বাংলা বইরে মুখস্থ করে লাভ নাই, ইংরেজি মিনিং জানতে হবে। যেমন অ্যাকিলিস হিল মানে দুর্বল, দুর্বল মানে পরীক্ষায় কিন্তু দুর্বল আসবে না, আসবে উইক পয়েন্ট। তাহলে তোমাকে জানতে হবে ইংলিশটুকু, মনে রাখ, বুঝাইতে পারছি? তাহলে কি করবে, ইডোমান ফ্রেশে ইংলিশ পার্টটুকু দেখে যাবা। ভোকাবুলারিতে আসলে ইম্পর্টেন্ট জিনিস, এটা তো বলার কিছু নাই। ভোকাবুলারিতে সবসময় এগুলো মোটামুটি প্রশ্ন আছে, 5-6টা প্রশ্ন চলে আসে, ঠিক আছে। এন্ড ভোকাব আলাদা করে বললাম না, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই সিনোনিম অ্যান্টোনিম। আর সিনোনিম অ্যান্টোনিম ভাই এটার পৃথিবীতে কোনো নিয়ম নাই, ঠিক আছে, এটা হলো সবসময় তোমাকে স্ক্রুটিনাইজ করতে হবে। আমি যে জিনিসটা ফলো করি, যে আমার প্রশ্ন কমন পড়ুক অথবা না পড়ুক, আমি যে জিনিসটা ফলো করি, যে আমি হলো ওইখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করি, যে কোন 3টা অপশন বাদ দেওয়া যায়, মানে কোন 3টা অপশন একই রকম, এইভাবে দেখেন আমি তখন কি করি, আমি আনসার বের করি, মোটামুটি আমার হয়ে যায় ইনশাল্লাহ। 2টা বা 3টা দাগালে 1টা বা 2টা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর ডি দিয়ে থাকলে মনে রাখবা, ডি অর্থ সবসময় নেগেটিভ। কোন নামে যদি ডি থাকে, ধরো পার্সোনালাইজেশন, এটা যদি আমি ডি পার্সোনালাইজেশন, তারপরে নেগেটিভ অর্থ ব্যবহার করছে, তাহলে ডিটা সবসময় নেগেটিভ অর্থ ব্যবহৃত হয়, এটা একটু জেনে রেখো। এই তারপর চলো আরেকটা কি আছে, কারেকশন। ভাইয়া এই যত কিছু বলছি সবই কারেকশনের মধ্যে পড়ে, সবই ভোকাবের মধ্যে পড়ে, সবই কারেকশনের মধ্যে পড়ে। একদম শর্টলি যদি সাজেশন বলি ভাইয়া, একদম ইংলিশের সাজেশন 2টা জিনিস ভাইয়া, কি কারেকশন আর হলো কি ভোকাবুলারি, শেষ, ঠিক আছে। এরপরে আর কি নাই, এরপরে আরো কি ইংলিশের কোনো সাজেশন নাই, বুঝতে পারছি? আচ্ছা, 30টা টপিকের মধ্যে আর কিছু টপিক আছে, এগুলো একটু দেখে রাখবা। ডিগ্রি থেকে খুবই কম প্রশ্ন মাঝে মাঝে আসে না, গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসে না, একটু দেখে রাখবা। ট্রান্সফরমেশন এত বেশি ইম্পর্টেন্ট না। টেন্স থেকে হলো মাঝখানে 2টা বছর টেন্স থেকে প্রশ্ন আসছে, বাকি আগে আর পরে কখনো টেন্স থেকে প্রশ্ন আসে নাই, ঠিক আছে। এই মোটামুটি ঠিক আছে। আর একটু ফ্রেশ এন্ড ক্লস আরেকটা লিখতে ভুলে গেছি, ফ্রেশ এন্ড ক্লস এটা একটু দেখে রেখো। আধুনিক ইংলিশে ফ্রেশ এন্ড ক্লস থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে, ঠিক আছে। এটা থেকে প্লাস মাইনাস প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। কি মোটামুটি আমি যে টপিকগুলো বলছি বা একটু যেভাবে স্ক্রুটিনাইজ করে তোমাকে ভাগায় ভাগায় বললাম, আমার মনে হয় তুমি যদি ইংলিশে এইভাবে একটু মানে জাস্ট পৃষ্ঠাগুলো উল্টায় রাখো, বেসিকটা একটু দেখে রাখো, তোমার বেসিক রুলসগুলো একটু দেখে দাও, আমার বিশ্বাস ইংলিশে তুমি 10+12+ ইভেন 13, 14, 15 পর্যন্ত পাইতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সবাই আমাদের ব্রাদার্স সলিউশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবা। ইনশাআল্লাহ তোমাদের আরো বাকি যে যত ভিডিও আছে বা এই কি বল তোমাদের পরীক্ষা রিলেটেড বা এক্সাম রিলেটেড, এক্সাম হল রিলেটেড বা আগে করণীয় পরে করণীয় পুরো জিনিসটা ইনশাআল্লাহ তোমাদের আমি রাখি আস্তে আস্তে ভিডিওগুলো দিব। যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই একটু দেখে যাবো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।